যে খ্রিস্টান রাজ্য হওয়ার যে কথার যে আলাদা রাষ্ট্রের যে আওয়াজ, তাদের অধিকারের যে আওয়াজ, জমি ক্রয় বিক্রয়ের যে আওয়াজ, মানবাধিকার কমিশন আসবে। মানবাধিকার কমিশন না আসলে তো এই আওয়াজ পৌঁছানোর কেউ থাকবে না। যে জুলাই বিপ্লবের কারণে যারা এই জুলাই বিপ্লবে মানুষদের উপর অত্যাচার করলো, হত্যা করলো, রক্ত ঝরালো, তাদের কিন্তু আসলে কারো ফাঁসি হবে না। এবং এই মানবাধিকার হাই কমিশনের মাঝে পতিত ফ্যাসিস্ট সরকারের ফিরে আসার রাস্তাও তৈরি হবে, হতে পারে। কেননা এখন তো আমরা হয়তো দেশে আমরা বলছি যে তারা আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের আন্দোলন করার অধিকার নাই, তাদের রাস্তায় নামার অধিকার নাই, তাদের দল করার অধিকার নাই। যেই দিনই মানবাধিকার হাই কমিশনের দেশে ফুললি ওয়ার্ক করা শুরু করবে, সেই দিনই তারা কি বলবে যে এটা তো মানুষেরা বাংলাদেশি, তারা কেন অধিকার পাবে না? তখন একদিনে এবং এক রাতের আধারে এদেশে পুরনো ফ্যাসিজম ফিরে চলে আসবে। এবং আসলে হয়তো এভাবেই আমরা ঘুরে ফিরে আবার দাদাবাবুদের বলয়ের মধ্যে এন্ট্রি করবো। দাদাবাবুদের বলয়ের মধ্যে এন্ট্রি করার জন্য ওইটা আনা লাগবে না, যেহেতু পাশ্চাত্যদের সাথে ভালো ভালো এলাই আছে দাদাবাবুদের, তো ওই থ্রুতেই আসবে। তবে আমি ওইগুলোর আশঙ্কা করি না। আমি যেটা আশঙ্কা করতেছি সেটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে কোন ফ্যাসিস্ট ফিরে আসবে, এটা আমি দেখতে পাই না। আমি চোখে দেখতে পাচ্ছি বাংলাদেশে ঠিক 2001, 2, 3, 4, 5 যেরকম সন্ত্রাসী এবং জঙ্গিবাদী একটা কারের নামে আলেম ওলামাদেরকে জেলের মধ্যে অন্তর্ভুক্ত করার যে একটা প্রক্রিয়া ছিল, বাংলাদেশের সকল আলেম ওলামা এবং মসজিদ মাদ্রাসা এগুলোকে অচিরেই অদূর ভবিষ্যতে যদি পাশ্চাত্যদের বলা যায়, তাহলে যে তাদের যে আদর্শ আছে, আদর্শগত কারণে তাদেরকে জঙ্গি এবং সন্ত্রাসীর তকমা দিয়ে তাদের উপর জেল এবং জুলুম শুরু। এটা তো আসলে আমাদের চিন্তাগত বিষয়। মানে আমরা যখন এই কথাগুলো বলবো তখন অন্যরা মনে করবে এটা তো আপনার জাস্ট থট। কিন্তু আমি থটটা একটু ভেঙে দেওয়ার জন্য বলি যে ভেনেজুয়েলায় কিন্তু এক সময় মানবাধিকার হাই কমিশন ছিল, কিন্তু ভেনেজুয়েলা মানবাধিকার হাই কমিশনকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়ে যায় কথা বলে যে এটা তাদের কলোনিয়াল প্রতিষ্ঠা করছিল তাদের দেশে। এবং নেপালে এক সময় হাই কমিশনের অফিস ছিল, কিন্তু নেপাল সরকার পরবর্তীতে তাদের সাথে এই চুক্তি রিনিউ করে নাই, তাদের অফিস বন্ধ করে দিয়েছে। কেননা তাদের পক্ষ থেকে তাদের দেশের মানচিত্র এবং সার্বভৌমত্বের জন্য এটা তারা রিস্কি মনে করছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার কোনো দেশেই হিউম্যান রাইটসের মানে মানবাধিকার ও CHOR সম্ভবত যেটাকে বলছে, এদের কোনো অফিস নাই। তাহলে বাংলাদেশ কি আসলে এতই দুর্বল যে বাংলাদেশের অবস্থা কি এতই করুন যে বাংলাদেশে এই ধরনের মানবাধিকার সংগঠন প্রয়োজন আছে? এখানে আমি আরেকটু বলে নিই, মানে আসলে কথাগুলো যখন আমরা বলছি যে মুসলমানদের সাথে এরকম হবে, আমি আরেকটু বলি যে তারা আসলে আমাদের জন্য যারা আশা করতেছে যে মানবাধিকার হাই কমিশন যদি, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যদি এদেশে আসে তাহলে আমাদের জন্য কিছু পরিবর্তন হবে, আমি বলি যে আসলে কিছুই হবে না, কিছুই হবে না। পাশে রোহিঙ্গারা হাজার হাজার রোহিঙ্গা মারা গেছে, কি হয়েছে? এর আগে ইরাক যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছিল জাতিসংঘ, কি হয়েছে? এখন গাজায় 50 থেকে 60 হাজার মানুষ মারা গেছে, ত্রাণ পর্যন্ত ঢুকতে দেওয়াতে পারে না জাতিসংঘ। সেই জাতিসংঘ আসলে বাংলাদেশে কি করবে? আপাত দৃষ্টিতে যদি সত্যি কথা বলি তাহলে জাতিসংঘ এদেশের একজন মানুষের রক্ত প্রবাহিত করা বন্ধ করতে পারবে না। শুধু এতটুকু পারতে পারে, তাহলে কি পারবে? LGBTQ এর অধিকার দিবে, এতটুকু পারবে, আলেম ওলামাদেরকে জেলে দিবে। আরেকটা করতে পারবে, এটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা আছে তারা কিন্তু সংখ্যালঘু, তো তাদের অধিকারের নামেও, এবং যদি ভারতকে ভাগ করে নাগাল্যান্ড বা মিজোরাম ওই অঞ্চলে যদি একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেহেতু ওগুলোতে 80-90% জনগণ খ্রিস্টান ধর্মের অনুসারী, যেমন কুকি এবং মাইতাইদের মধ্যে যে গণ্ডগোল চলতেছে মণিপুরে, কুকিরা বেশিরভাগই খ্রিস্টান এবং মাইতাইরা বেশিরভাগই হিন্দু, তো হিন্দু এবং খ্রিস্টানদের মধ্যে একটা গণ্ডগোল চলতেছে। তো ওই অঞ্চলে যদি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার একটা সফল প্রচেষ্টা হয়, তখন আসলে সংখ্যালঘুদের অধিকারের নামে আমাদের পার্বত্য চট্টগ্রামকেও এখানে তোমার এই কথার সাথে আমি একটা কথা মানে একটু যুক্ত করি। যখনই দক্ষিণ এশিয়ার একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার কথা আসে, তখনই অনেকেই মনে করে যে এটা মনে হয় জাস্ট একটা কাল্পনিক বিষয়। কিন্তু আমরা যদি বিগত 50 বছরের মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়ের ক্রমবর্ধমান খ্রিস্টানদের সংখ্যা হিসাব করি, তাহলে এখানে সকলের সংখ্যা যেখানে অল্প কিছু ছিল, সেটা মাত্র 40 থেকে 50 বছরের ব্যবধানে এটা দাঁড়িয়েছে কোথায়? 80, 90, 87, 93% খ্রিস্টানদের সংখ্যা এই অঞ্চলগুলোতে। এটা হচ্ছে প্রথম কথা। একই অবস্থা পার্বত্য চট্টগ্রামে 10%, মানে যা সাধারণ জনগণের তুলনায় খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে 10% এখন, এবং এটা ক্রমবর্ধমান দিন দিন বাড়তেছে। এবং এর বিপরীতে মায়ানমারের দুইটা অঞ্চল, একটা হচ্ছে চীনা অঞ্চল আর একটা নাম আমি ভুলে গেছি, এই দুই অঞ্চলেও খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে 80-90%-এর উপরে। আচ্ছা, অনেকেই মনে করতে পারে যে এই সংখ্যা দিয়ে কি খ্রিস্টান রাজ্য পসিবল? এখানে আমি বলি যে নাগাল্যান্ড 1947-এর পরে ভারতের যে অঞ্চল নাগাল্যান্ড, তারা আন্দোলন করেছিল খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার জন্য, এবং তাদের আন্দোলন প্রতিষ্ঠা করার উপর ভিত্তি করে তাদের সম্মেলন হয়েছিল। এবং তাদের একটা সংস্থা আছে NBCC, যারা নাগাল্যান্ডে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার পেছনে আন্দোলন করেছিল। তাদের একটা সম্মেলন হয়েছিল 1964 সালে, তারপরে তাদের একটা সম্মেলন হয়েছিল 1970 সালে, এবং যেখানে 1970 সালে NBCC একটা খোলা চিঠি দিয়েছিল, সেই খোলা চিঠিতে ছিল দ্য নাগা পিপল হ্যাভ সাফার্ড লং আন্ডার অ্যালাইন রুল, অ্যাজ এ খ্রিস্টিয়ান পিপল উই ডিজার্ভ এ হোমল্যান্ড। মানে খ্রিস্টিয়ান হিসেবে আমরা একটা হোমল্যান্ড ডিজার্ভ দরকার। এটার মানে কি? এটার মানে নাগাল্যান্ড সহ আশেপাশের অঞ্চলগুলোকে নিয়ে তারা একটা খ্রিস্টান রাজ্য চায়। এটা যদি একটা বড় মাস্টার প্ল্যান, তো এটা যদি 1970-এর কথা হয়ে থাকে, তাহলে আজকে এই চিন্তাটা কোথায় আছে? এখানে আরেকটা কথা বলি, যখন 1971-এ বাংলাদেশ যখন আলাদা হওয়ার মতো পরিবেশ তৈরি হলো, তখন CIA একটা তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল। সেই CIA এর তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে এখানে হিল ট্র্যাক্স বা রুমা, থানচি, পারায়াংছড়ি সম্ভবত জায়গাটার নাম আমাদের চট্টগ্রামের, এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে এখানে একটা পটেনশিয়াল খ্রিস্টান
ইন হিল ট্র্যাক্টস এরকম একটা সংগঠনের নামে পাহাড়ি অঞ্চলগুলোকে একটা খ্রিস্টান রাজ্যের হিসেবে দেখানো বা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার একটা চিন্তা চলছে, এরকম একটা সন্দেহ, এরকম একটা রিপোর্ট সিআইএ প্রকাশ করেছিল 1971 পরে। এবং বলা যেতে পারে তারপরেই মূলত মেজর জিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাঙালিদেরকে ওই পার্বত্য অঞ্চলগুলোতে উনি হচ্ছে বসবাসের সুযোগ দিয়েছিলেন, যেন এই অঞ্চলে কোনো সময় ভালো সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যে এটা একটা। এখানে ওই সিআইএর রিপোর্ট একটা বলা আছে, দ্য রিজন মে বিকাম বাংলাদেশ নাগাল্যান্ড, মানে এই অঞ্চলটা চট্টগ্রামের সিআই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের এই অঞ্চলটা ভবিষ্যতে হয়তো বাংলাদেশের নাগাল্যান্ড হতে পারে, মানে নাগাল্যান্ডের সাথে যুক্ত হতে পারে। আমরা যে এই যে খ্রিস্টান রাজ্য হওয়ার যে কথাটা, এই কথাটা তো তখনই মার্কেট, মানে এই কথাটা প্রথম কথা যেটা অবাস্তব কথা নয় এবং এটা একটা কাল্পনিক কথা নয়, এটা যখন ছড়িয়েছে আলেম ওলামা যখন এটার কথা বলতেছে এবং বাইরে থেকেও যখন এই কথা আসতেছে, তখন অবশ্যই এটার কিছু না কিছু অস্তিত্ব আছে। এবং ইউরোপ এবং পাশ্চাত্যের প্ল্যানই হচ্ছে তারা 150 বছর পরে কি করবে সেটা 150 বছর আগে প্ল্যান করে রাখলাম, সেটা এটা অস্বাভাবিক কোনো কিছু না, হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে আসলে উপজাতি বা এই ধরনের বাংলাদেশের ওই অঞ্চলগুলোতে থাকা যে সমস্ত আদিজাতি যারা আছে, যারা নিজেদেরকে খ্রিস্টান বলতেছে, আদিবাসী, যদিও আমি তাদেরকে আদিবাসী বলি না, আদিবাসী বাঙালিরা, বাংলাদেশীরা, এদেশের সবাই আদিবাসী, সব বাঙালি আদিবাসী, এখানে এক্সট্রা কোনো আদিবাসী নাই। এটা আবার অনেকে বোঝে না, অনেকে আবার আদিবাসী আর উপজাতি দুটাকে একই মনে করে। আদিবাসী মানে আমরা বাংলাদেশের পরে আসছি, আমরা আদিবাসী মানে কোনো উপজাতি যদি বলে, কোনো পাহাড়ি যদি বলে যে আমি আদিবাসী, মানে সেই দেশের সবচেয়ে পুরনো বাসিন্দা, আর আমি বাংলাদেশী হচ্ছে তারপরে আসছে, মানে তার এলাকাটা আমি দখল করেছি, আমি রোহিঙ্গা, আমি রিফিউজি, আর সে হচ্ছে এই অঞ্চলের পুরনো বাসিন্দা। এই জন্য এটা আমাদের পার্থক্য বোঝা উচিত যে তারা উপজাতি, নট আদিবাসী। আমরা সবাই আদিবাসী বা সবাই বাংলাদেশী, সবাই আদিবাসী, সবাই বাংলাদেশী, তারা উপজাতি হতে পারে পাহাড়ে বসবাস করার কারণে। তো এটা যে অংশের দিকে আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাদের যে আলাদা রাষ্ট্রের যে আওয়াজ, তাদের অধিকারের যে আওয়াজ, জমি ক্রয় বিক্রয়ের যে আওয়াজগুলো, এই আওয়াজগুলো বিশ্ব পর্যায়ে পৌঁছাবে কখন? যখন এখানে মানবাধিকার কমিশন আসবে। মানবাধিকার কমিশন না আসলে তো এই আওয়াজ পৌঁছানোর কেউ থাকবে না। এখানে যদি মানুষ নাও বোঝে, আমি আরেকটু বলবো, আমাদের যারা অনলাইনে আছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই পূর্ব তিমুরের ইতিহাস পড়ুন। ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর কিভাবে আলাদা হলো, শুধু এই যে মানে দাওয়াতি কার্যক্রমের পরে একটা বিশাল সংখ্যক খ্রিস্টান হয়ে যাওয়া, তখন তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করার নামে কি হয়েছে, একটা আলাদা খ্রিস্টান রাজ্য তৈরি হয়েছে। তো এটা আসলে অস্বাভাবিক কোনো কিছু না, আর এটা তখনই মজবুত হবে, এই দাবিটা তখনই একটা জায়গায় পৌঁছাবে যখন কি হবে, এখানে মানবাধিকার হাই কমিশনের মতো অফিসগুলো আসবে এবং তারা এইগুলোকে, তাদের সাথে কানেক্টেড যে এনজিওগুলো আছে তারা যখন ফুললি সক্রিয় হবে। এবং এটা তো হয়েছে। ইউক্রেনের যে রাশিয়া ইউক্রেনে কেন হামলা করলো, এই ইউক্রেনে হামলা করার আগে ইউক্রেন যে উত্তাল হয়েছিল, ইউক্রেনের যে কালার আন্দোলন তৈরি হয়েছিল, সেটা আসলে কারা তৈরি করেছে? এনজিওরাই। এনজিওদের কাজই হচ্ছে ন্যারেটিভ তৈরি করা। এই যে তিউনিসিয়ায় যেটা হয়েছিল সেটা কারা তৈরি করেছিল? এনজিওরাই তৈরি করেছিল। তারপরে লিবিয়ায় যেটা তৈরি হয়েছিল এটা কারা তৈরি করেছিল? এগুলোর সবগুলোর পিছনে এনজিওদের হাত ছিল। এবং এখানে একটা মজার কথা বলি, ইউনাইটেড নেশনের আন্ডারে প্রায় 4 থেকে 5 হাজারেরও বেশি এনজিও আছে। বাংলাদেশে এখন 400-500 এনজিও আছে অলরেডি। এটা আগামী 1.5-2 বছরের মধ্যে যে 4-5 হাজার হবে না, এখন 4-5 হাজার এনজিওর তো লাখখানেক কর্মী হবে, লাখ দেড়েক কর্মী হবে। এই লাখ দেড়েক কর্মী যদি ঢাকায় আগামীকাল ঢাকার রাজপথে আন্দোলন করে, তাহলে তো পৃথিবীর বাসী মনে করবে, নিউজ চ্যানেলগুলো মনে করবে সারা বাংলাদেশ মনে হয় আন্দোলন করতেছে। তখন বাংলাদেশ কি হবে? তারা যে জিনিসগুলোর জন্য আন্দোলন করবে, বাংলাদেশের দিন শেষে সেটাই প্রতিষ্ঠা হবে। কেন মানবাধিকার হাই কমিশনকে আমার অধিকার দিবে? মানে আমি আব্দুর রহমান জেলে চলে গেছি, বাংলাদেশের আরেকজন আলেম বিনা অপরাধে জঙ্গি বলে জেলে চলে গেছে, তার অধিকার হাই কমিশন ফিরিয়ে দিবে? তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তো হাই কমিশন আসে নাই। তাহলে হাই কমিশন কিসের জন্য আসছে? হাই কমিশন যদি আমাদের মতো আলেম ওলামার অধিকার ফিরিয়ে দিত, তাহলে রোহিঙ্গাদেরকে তাদের ঘরে পাঠাতো। যদি আমাদের মতো আলেম ওলামাদের অধিকার ফিরিয়ে দিত, তাহলে গাজার নির্যাতন বন্ধ করতো। যদি আমাদের মতো আলেম ওলামাদের অধিকার বন্ধ করতো, তাহলে যেই জাতিসংঘ মাত্র 100 ঘন্টার ব্যবধানে কুয়েতের যুদ্ধ বন্ধ করে ইরাককে পরাজিত করতে পারে, সেই জাতিসংঘ পুরো 35টা দেশ নিয়ে ইরাকের উপর হামলা চালায়, সেই জাতিসংঘ এমন কোনো রুলস তৈরি করতে পারে না যে রুলস দিয়ে তারা ইসরায়েলের উপর হামলা চালাতে পারবে? অ্যাকচুয়ালি তারা তো আমাদেরকে বাঁচাতে আসে নাই। এই যে কাশ্মীরে মোর দ্যান 90,000 মানুষ নিহত হয়েছে বিগত 47-এর পর থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত, হাজার হাজার মানুষ গুম হয়েছে, হাজার হাজার প্রায় 10,000-এরও বেশি কিশোরীরা অপহরণ হয়েছে, নির্যাতন হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অফিস 2020 সালে বন্ধ হয়ে গেছে। সেখানে জাতিসংঘ কি করতে পেরেছে? জাতিসংঘ যদি আমাদের অধিকার দেওয়ার জন্য আসতো, তাহলে তারা কাশ্মীরের অধিকার দিত, 70 বছরে কাশ্মীরের নাগরিকদেরকে অধিকার দিত, গাজার নাগরিকদেরকে অধিকার দিত, রোহিঙ্গাদেরকে অধিকার দিত। জাতিসংঘ আসলে আমাদের অধিকার দেওয়ার জন্য আসে নাই। এইটা দিনের মতো উজ্জ্বল এবং পরিষ্কার এবং পরিচ্ছন্ন যে জাতিসংঘ এখানে জাস্ট এসেছে এদেশের পাশ্চাত্য সংস্কৃতির যারা ধ্বজাধারী, পতাকাধারী, তাদের অধিকার নিশ্চিত করার জন্য এবং এদেশের আলেম ওলামাদেরকে কোণঠাসা করার জন্য। তোমার কথার সাথে দুটো কথা যুক্ত করি। একটা হচ্ছে যে আলেম ওলামাদেরকে রাজি করলো কিভাবে? আলেম ওলামাদেরকে বিতাড়িত হওয়া শত্রুর ভয় এখনো দেখানো হচ্ছে, যেন বারবারই আলোচনা যেটা আগ্রহী না, যেটা তুমি বলতেছিলা যে শত্রু চলে গেছে সে আসলে আসবে না, তার তো ন্যারেটিভ থেকেই গেছে, আর আসে না, আসে সেটা যায় আসে না। কিন্তু আলেম ওলামাদেরকে বারবার ভয় দেখানো হচ্ছে, এই দেখো আসলো, এই দেখো ফেজর আসলো। এই যে এখন যেমন ভয় দেখানো হচ্ছে যে 5ই আগস্টে দেশ দখল হয়ে যাবে। দুটো পয়েন্ট বলি তো, একটা হচ্ছে ভয় দেখাচ্ছে, ভয় দেখে আলেম ওলামাদের রাজি করাচ্ছে যে ঠিক আছে, না হলে তোমরা এটার সাথে যুক্ত না হলে তোমাদের রাস্তা নাই। 2 নম্বর তোমার কথা, তুমি যতগুলো দেশের নাম বললে যে দেশগুলোতে আন্দোলন হলো এবং তারা সাপোর্ট দিয়েছে, প্রত্যেকটা দেশে আন্দোলন হওয়ার সুযোগ পেয়েছে বা মানুষ আন্দোলন করেছে, কিন্তু মূল ফ্যাক্টর কিন্তু গণতন্ত্র।
এটা ওই দেশগুলোতে হয় প্রতিষ্ঠিত ছিল না, প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছে, অথবা ছিল সেই সুযোগে তার আন্দোলন ঢুকাতে পেরেছে। তো এই জন্য গণতন্ত্র যতদিন থাকে ততদিন তার সুযোগে এটা ঢুকানো যায়। আমি এটার সাথে গণতন্ত্রকে রিলেট করলাম।